কর্মদক্ষতা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, কর্মদক্ষতা কি তার আগে আমরা একটা বিষয় নিশ্চিত হয়ে নিই যে আমরা তো জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট শক্তি ধ্রুব বা কনস্ট্যান্ট, অর্থাৎ শক্তি অবিনশ্বর। শক্তিকে ধ্বংস করা যায় না বা নতুন করে সৃষ্টি করা যায় না। তাহলে কি হয়? শক্তি রূপান্তরযোগ্য, এটা আমরা জানি যে এক রূপ শক্তি আর একটা রূপে রূপান্তরিত হতে পারে। যেমন আমরা যখন একটা ইলেকট্রিসিটি ব্যবহার করে, অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার করে আমরা একটা ফ্যান চালাচ্ছি, সেখানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার যখন একটা বাতি জ্বলছে, বৈদ্যুতিক বাতি, সেখানে বিদ্যুৎ যে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পাশাপাশি দেখো এই শক্তি যে শুধু একটা রূপে রূপান্তরিত হচ্ছে একটা শক্তি, তা কিন্তু না। যখন ফ্যানটা ঘুরছে তখন কিন্তু ফ্যান ঘোরার সাথে সাথে ফ্যানটা কিন্তু উত্তপ্ত হচ্ছে, ফ্যানটা একটু গরম হয়ে যায়। খেয়াল, ওই তাপ শক্তিটাকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না, এটা একটু মনে রাখতে হবে। আর একটা হলো যখন ওই বৈদ্যুতিক বাতিটাও জ্বলছে তখন বিদ্যুৎ শক্তি যে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, পাশাপাশি বৈদ্যুতিক বাতিটাও কিন্তু একটু উত্তপ্ত হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, ওখানে তাহলে আমাদের গেল বৈদ্যুতিক বাতির মধ্যে কি যাচ্ছে? বৈদ্যুতিক বাতির মধ্যে বিদ্যুৎ নামক শক্তিটা যাচ্ছে, যে কি হচ্ছে বৈদ্যুতিক বাতি থেকে আলোক শক্তি এবং তাপ শক্তি পাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা অংশটা দেখো, এই বিষয়টাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা বৈদ্যুতিক যে বাতিটা, বৈদ্যুতিক বাতি, এটার মধ্যে আমরা চালনা করছি কি? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি আমরা বৈদ্যুতিক বাতিতে চালনা করছি। এর ফলে এই বৈদ্যুতিক বাতি থেকে আমরা কি পাচ্ছি? বৈদ্যুতিক বাতি থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলোক শক্তি আর হচ্ছে তাপ শক্তি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এইভাবে আমাদের একটা যন্ত্রাংশের মধ্যে কোনো একটি শক্তি প্রদান করার ফলে ওই শক্তিটা কিন্তু রূপান্তরিত হয়েছে এবং একাধিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। দেখো, আমরা বিদ্যুৎ শক্তি চালনা করছি বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করছি এই বৈদ্যুতিক বাতি নামক যন্ত্রটিতে। ফলে ওই বৈদ্যুৎ শক্তি কিন্তু দুইটা শক্তিতে রূপান্তরিত হয়েছে, আলোক শক্তি আর হচ্ছে তাপ শক্তি। এখন লক্ষ্য করো, যখন বৈদ্যুতিক বাতিটা জ্বলে আমরা কোন উদ্দেশ্যে মূলত ব্যবহার করি? আলোক শক্তি পাওয়ার জন্য, আমরা আলো পাই। কিন্তু এই যে তাপ শক্তিটা উৎপন্ন হলো, সেই তাপ শক্তিকে কি আমরা কোনো কাজে লাগাচ্ছি? তার মানে হলো এই তাপ শক্তিটা মূলত আমরা কোনো কাজে লাগাচ্ছি না বিধায় এটা অপচয় হবে। এটা কি হবে? অপচয় হবে। তাহলে একমাত্র দেখো, আমরা বিদ্যুৎ শক্তি প্রয়োগ করার ফলে আলোক শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন হয়েছে, যে তাপ শক্তিটা বৈদ্যুতিক বাতি থেকে অপচয় হচ্ছে, কারণ এটা আমরা কোনো কাজে লাগাচ্ছি না, এটা কোনো কাজে লাগছে না, শুধু কাজে লাগছে এই আলোক শক্তিটা। তাহলে আমাদের এই শক্তিটা তো অপচয় হলো। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে অপচয়কৃত শক্তিটা কি? যে শক্তি আসলে কোনো কাজে লাগছে না, ওই শক্তিকে আমরা অপচয়কৃত শক্তি বলছি। কর্মদক্ষতা ঠিক এখানেই লুকিয়ে আছে। আমরা কর্মদক্ষতাটা বের করব কার? এই বৈদ্যুতিক বাতিটার। ওকে, যে যন্ত্রাংশে আমরা কোনো একটা শক্তি প্রদান করছি, প্রদান করার পর ওই যন্ত্রাংশটা কিছু পরিমাণ ওই শক্তির কিছু পরিমাণ অন্য শক্তিতে রূপান্তরের মাধ্যমে কাজে লাগছে বা কাজ করতে পারছে ওটা দিয়ে, আর কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে যাচ্ছে। এই জন্য ওই যন্ত্রটা, একটা যন্ত্র মূলত কতটা কর্মদক্ষ অর্থাৎ কাজে দক্ষ, সেটাই মূলত আমরা কর্মদক্ষতা দিয়ে মেপে থাকি। ওকে, তাহলে একটা যন্ত্র বা একটা বস্তু বা যে কোনো একটা কাঠামো কতটা কাজ করতে দক্ষ, সেটাই মূলত মাপা হয় কর্মদক্ষতা দ্বারা। আর
সেটা মাপবো আমরা কিভাবে একটু ভালো করে দেখো। আমি একটা যদি সমীকরণ এভাবে লিখি যে কর্মদক্ষতা ইকুয়াল টু কাজে রূপান্তরিত শক্তি ভাগ হচ্ছে মোট প্রদত্ত শক্তি। এরপর আমরা এখানে একটা শতকরা হিসাবে মাপি, পার্সেন্টেজ দিয়ে থাকি। তাহলে কর্মদক্ষতা ইকুয়াল টু হচ্ছে কাজে রূপান্তরিত শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। এই কথাটা কেমন হলো দেখো, আমাদের এই যে এখানে আলোক শক্তিটা পাওয়া গেছিল না, এইটাই কিন্তু কাজে রূপান্তরিত হবে, কাজে রূপান্তরিত হবে। তাহলে এটাকে আমরা কাজে রূপান্তরিত শক্তি বলতে পারি। আর এটা অপচয় হবে, কারণ আলোক শক্তি যেহেতু আমরা পাচ্ছি ওটা আমাদের জন্য একটা বিশেষ কাজ করছে। ওকে, এইটাই হচ্ছে মূলত কর্মদক্ষতা। এইটা পরিমাপ করেই আমরা একটা যন্ত্রাংশ কতটা কাজ করতে পটু বা দক্ষ তা আমরা মেপে থাকি। দেখো, এটা কমনলি বোঝা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে যে আমি যে শক্তিটা প্রয়োগ করছিলাম, দেখো আমি এখানে যে শক্তিটা প্রয়োগ করছিলাম সেটা কিন্তু আমি যদি একটু লিখি হবে, আমি যে শক্তিটা এখানে প্রয়োগ করছি সেটা কি বিদ্যুৎ শক্তি। তাহলে আমি ওই বৈদ্যুতিক বাতিতে কি প্রয়োগ করছিলাম? বিদ্যুৎ শক্তি প্রয়োগ করছিলাম। যে শক্তিটা দেয়া হয়েছিল এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি। ওকে, আর এখানে যে কাজে রূপান্তরিত শক্তি যেটা, সেটা হচ্ছে মূলত কি এই আলোক শক্তিটা, আলোক শক্তি। তাহলে আলোক শক্তি এখানে কাজে রূপান্তরিত হয়েছে, আর আমাদের মোট প্রদত্ত শক্তি ছিল বিদ্যুৎ শক্তি। তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করো, আমাদের যে অপচয় কর্তৃক শক্তিটা আছে সেটা কিন্তু কর্মদক্ষতা পরিমাপের মধ্যে নাই। অর্থাৎ কর্মদক্ষতা পরিমাপের মধ্যে যে শক্তি অপচয় হয়েছে সেই শক্তিটা কিন্তু নাই। এই জন্য যে আমি একটা বিষয়ে যদি এখন একটু ক্লিয়ার হই, যে যন্ত্র তার মধ্যে প্রয়োগকৃত শক্তির যত বেশি পরিমাণে কাজে রূপান্তরিত শক্তিতে কাজে লাগাতে পারবে সেই যন্ত্রটাই বেশি কর্মদক্ষ হবে। আমি একটু বোঝার জন্য ছোট্ট একটা গাণিতিক উদাহরণ দিই। কাজে রূপান্তরিত শক্তি ই নট, বা আমি এখানে যদি কথাটাকে একটু এভাবে লিখি, অপচয়কৃত শক্তিটাই দিই, মোট প্রদত্ত শক্তি ই, অপচয়কৃত শক্তি মনে করো ই নট, বা আমি এখানে ই প্রাইম দিয়ে রাখতে পারি। তাহলে কাজে রূপান্তরিত শক্তি কোনটা হবে বলো তো? কাজে রূপান্তরিত শক্তি। তাহলে কাজে রূপান্তরিত শক্তি কোনটা? যে শক্তিটা আমরা প্রয়োগ করছিলাম তার থেকে যতটুকু শক্তি অপচয় হয়েছে সেটা বাদ দিলেই তো আমাদের কাজে রূপান্তরিত শক্তি পাওয়া যাবে। অর্থাৎ আমরা একটা শক্তি প্রয়োগ করলাম, সেই শক্তি দুইটা অংশে ভাগ হয়ে গেল, একটা অংশ অপচয় হলো আর একটা অংশ কাজে লাগলো। তাহলে মোট শক্তি থেকে অপচয়কৃত অংশটা বাদ দিলেই কাজে রূপান্তরিত শক্তি পাওয়া যাবে। তাহলে মোট শক্তি হচ্ছে ই, আর অপচয়কৃত শক্তিটা হচ্ছে ই প্রাইম। তাহলে আমাদের কাজে রূপান্তরিত শক্তি হলো ই মাইনাস ই প্রাইম। তাহলে কর্মদক্ষতার এই ইকুয়েশনের মধ্যে যদি আমি এটা অ্যাপ্লাই করি, যে কর্মদক্ষতাকে সাধারণত আমরা ইটা দ্বারা প্রকাশ করি, ইটা ইকুয়াল টু ই মাইনাস ই প্রাইম, অর্থাৎ কাজে রূপান্তরিত শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। এর সাথে আমরা একটা 100% লিখে রাখি। ওকে, তো সেই হিসাবে দেখো তো আমরা কি পাচ্ছি। আমাকে এই ভগ্নাংশটাকে যদি একটু চেঞ্জ করি,
যে আমরা জানি যে একটা ভগ্নাংশের লবে যদি একাধিক রাশির যোগ বা বিয়োগ থাকে তাহলে সেইগুলোকে আলাদা আলাদা ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন আমরা ইর নিচেই ই বাই ই মাইনাস ই প্রাইম বাই ই ইন্টু 100%। এ তো করে দেখো ই বাই ই কত হয় 1 মাইনাস ই প্রাইম বাই ই ইন্টু 100%। তার মানে কি একটা বিষয় একটু লক্ষ্য রাখো, এই 1 হচ্ছে এটা তো ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড় অবশ্যই হবে, কারণ মোট প্রদত্ত শক্তি যেহেতু অপচয়কৃত শক্তিটা বড় হতে পারে না, অবশ্যই অপচয়কৃত শক্তি মোট প্রদত্তকৃত শক্তি থেকে কম হবে। সেজন্য একটা জিনিস একটু লক্ষ্য করো, তাই এখানে ই প্রাইমটা অবশ্যই ই থেকে ছোট, তাহলে লব যেহেতু ছোট হর যেহেতু বড়, তাহলে এটা অবশ্যই 1 থেকে ছোট একটা রাশি। তাহলে 1 থেকে ছোট একটা রাশি বাদ দিলে অবশ্যই এই ফলাফলটা আমরা এখানে যেটা পাবো সেটা অবশ্যই 1 থেকে কি হবে, ছোট হবে। তাহলে 1 থেকে যদি ছোট হয় এই অংশটুকু ধরে নিই আমি, পুরো এই অংশটুকু হচ্ছে মনে করো 0.6, 1 থেকে এইটুকু মনে করো বাদ দিলে পরে 0.6 পাবো। এর সাথে যদি আমি 100 গুণ করে দিই তাহলে কিন্তু পাচ্ছি 60%। তার মানে কর্মদক্ষতা আমরা যেভাবেই আমরা বের করতে চাই না কেন, কোনো একটা ইঞ্জিন বা মোটর বা কোনো একটা বস্তুর কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না। এর কারণ এইটাই, এর কারণ আমাদের এই ইকুয়েশনটা দেখো, 1 থেকে কোনো কিছু বাদ দিলে তো অবশ্যই 1 থেকে ছোটোই পাবো। তাহলে সেই হিসাবে আমরা কর্মদক্ষতা কখনোই 100% করতে পারবো না। কোনো এখনও অবধি পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে যন্ত্র 100% কর্মদক্ষ, সোজা কথা, অর্থাৎ 100% সে যে কোনো শক্তি তার মধ্যে প্রয়োগ করলে পুরো শক্তিটাই সে কাজে রূপান্তরিত করতে পারবে, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি বা এমন কোনো প্রাণী এই পৃথিবীতে নাই। ওকে, তাহলে কর্মদক্ষতার পরিমাপটা এরকমই হলো যে একটা যন্ত্র বা বস্তু বা কোনো কিছুর মধ্যে, বা এটা আমাদের যে কোনো প্রাণীও হতে পারি, যে শক্তিটা প্রয়োগ করা হয়েছে সেই শক্তি পরিপূর্ণভাবে কতটুকু কাজে লাগাতে পারলো, সম্পূর্ণরূপে পারবে না, কিন্তু যতটুকু কাজে লাগাতে পারলো তার উপর ভিত্তি করে তার কর্মদক্ষতা নিরূপিত হলো। কোনো যন্ত্রাংশে 20 জুল শক্তি প্রয়োগ করা হয়েছিল, সেই 20 জুল শক্তির সে কাজে লাগাইছে, অর্থাৎ অপচয়কৃত অংশটা বাদ দিয়ে সে কাজে লাগাইছে মনে করো 15। ওকে, কাজে লাগাইছে। তাহলে আমি যদি কর্মদক্ষতা হিসাব করি তাহলে আসলে কত হচ্ছে দেখো তো, 20 আর 100 কেটে 5, তার মানে সেই ইঞ্জিনটি 75% কর্মদক্ষ, অর্থাৎ তার মধ্যে যদি প্রতি 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে 75 জুল শক্তি সে কাজে রূপান্তর করতে পারবে, আর বাকি 25 জুল শক্তি সে ব্যয় করবে বা অপচয় করবে, সোজা কথা। তাহলে কর্মদক্ষতা দেখে কিন্তু বোঝা যাবে যে একটা যন্ত্র বা যন্ত্রাংশ বা কোনো বস্তু সে তার মধ্যে প্রয়োগকৃত শক্তির কত অংশ কাজে লাগাতে পারবে। তাহলে যখন আমরা বলবো যে একটা যন্ত্রের বা একটা মোটরের কর্মদক্ষতা 75%, তাহলে বুঝবো যে এই মোটরটার মধ্যে শক্তি প্রদান করলে, যদি আমি বিদ্যুৎ শক্তি প্রদান করি তাহলে বিদ্যুৎ শক্তির 75% বিদ্যুৎ শক্তি সে কাজে রূপান্তরিত করতে পারবে, আর 25% ব্যয় হয়ে অপচয় হবে অন্য কোনো শক্তির মাধ্যমে, যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না। ওকে, এভাবে আমরা কর্মদক্ষতা হিসাব করে থাকি। তাহলে কর্মদক্ষতা থেকে মূলত আমরা কি জানলাম, যে একটা মোটর বা যন্ত্র কতটা কাজ করতে পারে, দক্ষ, কতটা শক্তি সেই কাজে রূপান্তরে দক্ষ। আর যার কর্মদক্ষতা যত বেশি, বোঝাই যাচ্ছে যার কর্মদক্ষতা যত বেশি সে তত বেশি কর্মদক্ষতা কাজ করতে সামর্থ্য। আর ন্যাচারালি দেখবে যে একই যন্ত্রের বিভিন্ন দাম থাকে, একটা মোটরের একই কাজের জন্য ব্যয় করে একটা মোটরের দাম কোনোটার 5,000 আছে আবার কোনোটা 50,000 আছে। তাহলে বুঝে নিতে হবে কেন একই কাজ করতে পারতেছে, মানে একই ধরনের মোটর কিন্তু দাম দুইটা কেন ভিন্ন। তাহলে অবশ্যই বুঝতে হবে ওই 50,000 টাকার যে মোটরটা তার কর্মদক্ষতা অনেক বেশি, আর যেটা 5,000 টাকার মোটর তার কর্মদক্ষতা অনেকটাই কম। তার মানে 5,000 টাকার মোটরে যে বিদ্যুৎ শক্তি দেবা, 50,000 টাকার মোটর তুমি সেই বিদ্যুৎ শক্তি প্রয়োগ করবা, কিন্তু 50,000 টাকার মোটরটি একই পরিমাণে বিদ্যুৎ শক্তি গ্রহণ করে সে কাজটা 5,000 টাকার মোটরের চেয়ে বেশি করবে, অর্থাৎ বেশি পরিমাণে সে কাজে রূপান্তরিত করতে পারে, এই জন্য মোটরটার দামও বেশি হয়।
ওকে, এটা তোমরা নেচারালি জানতে পারবা। এইভাবে আমরা কর্মদক্ষতা পরিমাপ করে থাকি। তবে একটা কথা মনে রাখতে হবে যে কর্মদক্ষতা কখনোই 100% হওয়া সম্ভব না, তার গাণিতিক হিসাব এটাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই কর্মদক্ষতার বিভিন্ন অঙ্ক আছে, চলো আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এখানে যে আমাদের সৃজনশীল প্রশ্ন বা শর্ট কোশ্চেন যেখানে যেটা আসুক, এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে একটা অঙ্ক নিয়ে আমরা একটা আলোচনা করি আজ। সেই অঙ্কটা সবাই একটু বোঝার চেষ্টা করো, দেখবো আশা করি যে এইভাবে আরও কয়েকটা ক্লাসে যদি আমি এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করি তাহলে কর্মদক্ষতার কোনো সমস্যা থাকবে না। ওকে, তো দেখো আমরা একটা অঙ্ক নিই। দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে যে 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 134.05 হর্স পাওয়ার। ক্ষমতা হর্স পাওয়ারকে আমরা চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই। ও কর্মদক্ষতা 90%। গাড়িটিকে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? তার মানে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ভাবে মনে করো এরকম একটা গাড়ির চিত্রটা আমি আঁকতে পারছি না, যাই হোক একটু এভাবে দেখাই। এটা মনে করো একটা গাড়ি, এর ভর আছে মনে করো 1200 কেজি। এই গাড়িটির ক্ষমতা দেয়া আছে 134.05 এত হর্স পাওয়ার। এই গাড়িটিকে আর এই গাড়ির কর্মদক্ষতা দেয়া আছে 90%। এই গাড়িটিকে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনতে, তার মানে এখানে তার বেগটা হবে 20 মিটার পার সেকেন্ড। এই বেগে আনতে সে এখানে থামবে না, হয়তো চলতেই থাকবে। তার মানে স্থির অবস্থায় ছিল, তারটা স্টার্ট দিয়ে গাড়ির বেগ বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে আনতে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড এই বেগটা আনতে তার কত সময় লাগবে, কমপক্ষে কত সময় লাগবে, ন্যূনতম মানে কমপক্ষে কত সময় লাগবে। তো এই অঙ্কটাকে আমরা দেখো কীভাবে আমরা যখন একটা গাণিতিক সমস্যার সমাধান করব তখন দেখব যে আমাদের স্টেম বা তথ্যের মধ্যে কি তথ্য দেয়া আছে। আমাদের এখানে তথ্য দেয়া আছে যে গাড়িটার ইঞ্জিনের ভর দেয়া আছে এখানে, বা গাড়িটার ভর দেয়া আছে 1200 কেজি, আর আমাদের ওই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে এত হর্স পাওয়ার। আচ্ছা, কর্মদক্ষতা দেয়া আছে 90%, আর স্থির অবস্থা থেকে এই বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে। মূলত আমাদের এখানে 5টা তথ্য, এই তথ্যগুলোকে আমরা সমন্বয় করে অঙ্কগুলো করব। যখনই আমরা অঙ্ক করব বা গাণিতিক সমস্যার সমাধান করব তখনই দেখব আমাদের তথ্যের মধ্যে কি আছে, আর সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদের সমাধানটা করতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে? গাড়ির ইঞ্জিনের ক্ষমতা, ঠিক আছে, ভর, আমি বিস্তারিত সব লিখছি না, ভর m = ভরকে আমরা ম্যাস m দ্বারা প্রকাশ করি 1200 কেজি। তারপরে কি দেওয়া আছে? ক্ষমতা। একটা কথা একটু বলে রাখি যে যখন প্রশ্নে দেয়া থাকবে যে এত ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এত হর্স পাওয়ার বা এত ওয়াট, যেটা দেয়া থাকবে ক্ষমতা আকারে, ওইটা মূলত মোট প্রদত্ত ক্ষমতা হিসেবে ধরে নেবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে। ওকে, তাহলে আমরা এখানে মোট প্রদত্ত ক্ষমতা, এটাকে আমি পি ধরি, কত দেওয়া আছে? 134.05 হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারকে আমরা এসআই হোকে নিয়ে আসি, কারণ আমরা জানি 1 হর্স পাওয়ার সমান আছে 746 ওয়াট। তাহলে এত হর্স পাওয়ার কত হবে? 134.05 ইন্টু 746 এত ওয়াট। তো একবারে ক্যালকুলেশন করে হতে পারো, আবার এইভাবে রেখে দিতে পারো, আমাদের পরে কাজে লাগবে। আর কি দেওয়া আছে? কর্মদক্ষতা আমি ইটা দ্বারা প্রকাশ করি 90%। 90% মানে কি? 90/100। এটা লিখে রাখবো, কারণ আমরা কর্মদক্ষতাকে ইনপুট করব অঙ্কের মধ্যে। সেজন্য আমরা যখন সমস্যার সমাধান করব তখন কর্মদক্ষতার মান যখন বসাবো তখন আর পার্সেন্টেজ লাগবে না, 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? এখানে 0.9। ওকে,
আর কি দেয়া আছে, বেগ দেয়া আছে আমাদের v = 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এইভাবে আমরা যদি কাজ করতে চাই, আমাদের উত্তরে কি চাইছে, উত্তরে চাইছে গাড়িটিকে স্থির অবস্থা থেকে এত বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে। তার আমি যদি সময় বের করতে চাই, আমাদের কর্মদক্ষতার সমীকরণের মধ্যে কিন্তু কোনো সময় নাই। তাহলে সময় বের করতে গেলে কোথায় যাব, সময় বের করতে গেলে আমরা এখানে যাব। আমরা জানি ক্ষমতা = কাজ বাই সময়। আমি ঠিক লিখবো না, এবার লেখো কৃত কাজ বাই সময়। এই ক্ষমতাটা কি, আমি এই যে বলছে গাড়িটিকে স্থির অবস্থা থেকে এত বেগে আনতে কত সময় লাগবে, তার মানে গাড়ি চলা শুরু করে দিয়েছে। গাড়িতে এই পরিমাণ ক্ষমতা দেওয়ার ফলে গাড়িটি চলা শুরু করে দিয়েছে। এর ফলে গাড়ি চলার পথে গাড়ির কিছু শক্তি, কিন্তু যে শক্তি ক্ষমতা প্রয়োগ করা হয়েছে সেই ক্ষমতা কিন্তু কিছুটা ব্যয় হবে, অপচয় হবে। অপচয় হওয়ার পর মানে যতটুকু শক্তি ব্যয় করে বা ক্ষমতা প্রয়োগ করে সে সামনে যাবে, সেইটার জন্যই কিন্তু এত বেগে সে যাবে। তার মানে যতটুকু মানে কাজে লাগবে, কাজে রূপান্তরিত শক্তিটাই কিন্তু এই বেগে তাকে নিয়ে যাবে সামনে। তো সেই জন্য আমরা এই যে ক্ষমতাটা, এটা কিন্তু এই ক্ষমতা না, এই ক্ষমতাটা হচ্ছে যে ক্ষমতা সে এই নির্দিষ্ট পরিমাণ কাজ করছে একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে, সেই ক্ষমতা অর্থাৎ কাজে রূপান্তরিত ক্ষমতা। তাহলে কাজে রূপান্তরিত ক্ষমতাকে বের করতে গেলে আগে আমাদের কাজ বের করে নিতে হবে, কাজ বের করে নিতে হবে। তাহলে আমাদের কৃত কাজ কীভাবে বের করতে পারি, তাহলে আমাদের এইটা জানতে হবে আর এইটা জানতে হবে। তাহলে আমরা খুব সহজে কৃত কাজ বের করতে পারি। কৃত কাজ W = কত, কৃত কাজ W = ½ mv²। কেন আমি এটা লিখলাম, কারণ সেটা গতিতে যাবে। গতিতে যখন যাবে তখন তার মধ্যে গতিশক্তি থাকবে, আর এই গতিশক্তিটাই মূলত কাজে রূপান্তরিত হবে, তাকে মূলত এই বেগে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে গতিশক্তিটা যেহেতু কাজে রূপান্তরিত হবে, তাহলে এখানে কাজটা হলো গতিশক্তি। এই ক্ষেত্রে যেহেতু গতিশীল হবে গাড়িটি, এই মানটা এখানে বসাই দিই, ½ × m কত 1200, আর v হচ্ছে এখানে 20 তার হোল স্কয়ার। আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে কৃত কাজ কত পাবো, 240 × 10⁻³ এত জুল। কাজ আর শক্তির একক একই আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের কৃত কাজ। তাহলে W এর পরিমাণটা পেয়ে গেছি। আর এখন আমাদের লাগবে কি, ও যে লভ্য কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতাটি লাগবে। তাই লভ্য কার্যকর ক্ষমতা বের করার জন্য আমরা কর্মদক্ষতা সমীকরণের মধ্যে যাব। তো কর্মদক্ষতা সমীকরণের মধ্যে যেতে গেলে কি করব, আমরা একটু লিখি, এটি একটু মুছে দিই। কর্মদক্ষতা সমীকরণে কি ছিল, আমরা জানি ইটা = মোট প্রদত্ত লভ্য কার্যকর ক্ষমতা বাই হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এটা আমরা জানি, কিন্তু খেয়াল করো আমাদের তো এখানে কর্মদক্ষতার মানটা দেয়া আছে কত, 90%। 90% মানে কি, 90/100, যেটা আমরা আগে বের করে রাখছি। যদি তুমি কর্মদক্ষতাকে এরকম শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করে নাও, এরকম ভগ্নাংশ মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে নাও, তখন তুমি আর এখানে 100 লিখবা না। তার মানে 90/100 মানে 90% দেওয়া আছে, মানে 90/100। যখন আমি পার্সেন্টেজটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে নেব তখন কিন্তু এখানে আর 100% রাখা যাবে না। তাহলে যেহেতু আমি এখানে রেখে দিছি 90/100 মানে কি 0.9, এটা আমি আগে লিখছি। আর এখানে আমাদের পি প্রাইমটা বের করতে হবে 100%, সেক্ষেত্রে আমরা এখন আর লাগবো না। ওকে, তাহলে এখানে পির মানটা কত ছিল, পির মান ছিল হচ্ছে 134.05 × 746। এখন আমি কিন্তু এটাকে এখানে আর 100% লিখলাম না, ঠিক আছে, যেহেতু এখানে 90/100 লিখছি। ওকে, এটা একটু মনে রাখতে হবে। আর যদি কর্মদক্ষতা বের করতে চাও, এর মান বের করতে চাও ক্যালকুলেশনের মাধ্যমে, এখানে শুধু মানগুলো বসাও, তখন কিন্তু এখানে 100% রাখবা। ওকে, কিন্তু যখন কর্মদক্ষতার মানটাকে সমীকরণের মধ্যে বসাবা তখন আর এখানে পার্সেন্টেজ লাগবে না। আর সেই ক্ষেত্রে ওই পার্সেন্টেজটাকে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে নেব, যেমন 90%কে 0.9 বানিয়েছি 100 ভাগ করে। আচ্ছা, ওকে, তাহলে সেই হিসাবে আমরা এখন পি প্রাইম আড়াআড়ি গুণ করে দিলেই, এইভাবে আড়াআড়ি গুণ করে দিলে, ক্রস গুণ করে দিলে পি প্রাইম = এটা পাবো 0.9 × 134.05 ×
746। ওকে, এখন এর ফলাফলটা কত দাঁড়াবে একটু ক্যালকুলেশন করি। টেন টু দি পাওয়ার 3 ওয়াট। ওকে, তাহলে কিন্তু আমরা পি প্রাইম পেয়ে গেছি। এখন আমরা পি প্রাইম লিখতে পারি। তাহলে আমরা আগে এটাও করে নিতে পারি, আগে এটাও করতে পারি। তাহলে আগে যেহেতু আমি এটা করছি আর এটাকে আমরা লভ্য কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দিয়ে যেহেতু এখানে প্রকাশ করেছি, আমরা এখানে তাহলে পি প্রাইম দিই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কৃত কাজও পেয়ে গেছি, পি প্রাইমের মানটাও পেয়ে গেছি। এখন জাস্ট আমি সেই মানগুলো এখানে ইনপুট করে দেবো। তাহলে যেহেতু বিষয়টা কি বুঝতে পারছো, আমাদের মূল কথাটা ছিল যে যেহেতু কর্মদক্ষতা সমীকরণের মধ্যে কোনো সময়ের উল্লেখ নাই, আমাদের সময় বের করতে হবে, কর্মদক্ষতা দেয়া ছিল, সেজন্য আমরা অন্যভাবে কাজটা করছি যে যে পরিমাণ ক্ষমতা প্রদান করার ফলে গাড়িটি সামনের দিকে যাবে পুরোটা তো সে কাজে লাগাবে না, কিছু অপচয় হবে। তাহলে কতটুকু কাজে লাগাইছিল, কতটুকু ক্ষমতা কাজে লাগাইছিল, সেই ক্ষমতাটা আমরা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর ওই ক্ষমতায় তো নির্দিষ্ট সময়ের কাজে রূপান্তরিত বিষয়, তো সেই জন্য সেই ক্ষমতা সমান আমরা কৃত কাজ বাই সময় লিখতে পারি, কারণ এই ক্ষমতা প্রয়োগ করে সে কিছু কাজ করছে এই পরিমাণ গতিশক্তিতে চলার কারণে। সেই জন্য আমরা এখান থেকে এই সময়টা বের করে নিতে পারি। তার জন্য আমাদের দুইটা অজানা রাশি ছিল, এখানে পি প্রাইমটা এখানে বের করছি, আর এইভাবে আমরা কৃত কাজের পরিমাণটাও বের করে নেব, কী পরিমাণ কাজ করবে সে এই বেগে যাওয়ার কারণে। তারপরে সেই কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতার ইকুয়েশনের মধ্যে আমি মানগুলো বসাই দিই। ওকে, তাহলে এখন মান বসাই। কী হবে দেখো, আমরা ক্রস গুণ করে নিতে পারি অথবা টিটাকে এখানে নিয়ে, অর্থাৎ পি প্রাইম টি ইকুয়াল টু ডাব্লিউ, তার মানে টি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই পি প্রাইম। তাহলে আমাদের এখানে ডাব্লিউর মানটা কত, 240 × 10⁻³ আর পি প্রাইম কত 90.00117। আমি 90.00117 লিখছি, মানে একদম আরও খুব কাছাকাছি মানটা আনো। তুমি যদি 90 লিখতে চাও কোনো সমস্যা নেই, × 10⁻³ এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় একটু দেখি। (2.67 সেকেন্ড পাওয়া যাবে, এটা অ্যান্সার। এইভাবে আমরা সময় বের করব। তার মানে আমাদের গাণিতিক সমস্যা যেগুলো দেয়া থাকুক সেগুলোর মধ্যে আমাদের কোন কোন তথ্য দেয়া আছে সেই তথ্যকে কাজে লাগিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করব। তো ধন্যবাদ, আজকে অনেকটা ক্লাস হয়ে গেল। কোনো একটা ক্লাসের পরবর্তীতে আমরা আরও কিছু নতুন গাণিতিক সমস্যা নিয়ে আসবো, আর আশা করি পরবর্তী বিভিন্ন ক্লাসে শর্ট কোশ্চেন পাবা এই চ্যাপ্টারটার উপর। আমরা তো যেহেতু কাজ ক্ষমতা শক্তি নিয়ে আসি, এই কাজ ক্ষমতা শক্তি রিলেটেড যে মানে ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ আসবে, একটার পর একটা আসবে, পার্ট 1 পার্ট 2 3 ইত্যাদি করে করে, তখন এর পরবর্তী বিভিন্ন ক্লাসে আমরা বহু নির্বাচনী বা শর্ট কোশ্চেন এবং সৃজনশীলের বিভিন্ন বড় বড় গাণিতিক সমস্যাগুলো নিয়েও আমরা আলোচনা করতে থাকবো। নিয়মিত ক্লাসগুলো একটু দেখার অনুরোধ রইল। যদি তোমরা ক্লাসগুলো একটু দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের অনেকটাই এক্সপিরিয়েন্স অর্জন হবে, যা তোমাদের গাণিতিক সমস্যার সমাধানে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। সত্যিকার অর্থে কোনো প্রশ্ন কখনো কমন আসে না পরীক্ষায়, সুতরাং আমরা যদি অভিজ্ঞতা অর্জন করি, দক্ষতা অর্জন করি, তখনই আমরা একটা কোশ্চেনের অ্যান্সার করতে আমাদের সুবিধা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।